ডোনাল্ড ট্রাম্প যদি একজন স্বাভাবিক মানুষ হতো, তিনি যদি প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকতো, তাহলে তো অবশ্যই এটাকে সমস্যা হিসেবেই তিনি দেখতেন। কিন্তু আসলে রিয়েল লাইফে তিনি তা মানছেন না, দেখছেন না। তার যে মনস্তত্ত্ব, আমার মনে হয় যে এই যে প্রেসিডেন্ট হবার আগের সময়টায় তাকে আমেরিকান জুডিশিয়াল প্রসেস যেভাবে তাকে এক্সপোজ করে দিয়েছে, যেভাবে তাকে একটা জাজ বলেছে তোমাকে আমি লাথি মেরে বের করে দিব এখান থেকে, এগুলো সবই কিন্তু তার মনে গেঁথে রয়েছে। সে আমেরিকার প্রতিষ্ঠানগুলোর প্রতি প্রচণ্ড ঘৃণাবোধ পোষণ করে, এবং সে একা হলেও সে দেখাবে এক্সিকিউটিভ পাওয়ারকে সে কতদূর নিতে পারে। একটা জিনিস দেখেন, এটা কিন্তু আমেরিকান কনস্টিটিউশনে বাধ্যতামূলক না হলেও অনেকটা ম্যান্ডেটরি হিসেবেই ধরে নেয় যে ওয়ার অ্যাক্ট, আপনি যুদ্ধ ঘোষণা করতে গেলে কংগ্রেসের অ্যাপ্রুভেল লাগবে। স্পেশালি যুদ্ধটা যদি আগে থেকে প্রেডিক্ট করা যায়, আকস্মিকতা হলে আপনি পরে রিপোর্ট করে মাপ পেয়ে যাবেন, কিন্তু এই যুদ্ধটা যে বাঁধিয়েছে অনেক আগে থেকেই জানা যেত। স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে এটা কংগ্রেসে প্লেস করা উচিত ছিল, সেখানে ডেমোক্রেটসরা রিপাবলিকানরা চুলচেরা বিশ্লেষণ করে তারাই নির্ধারণ করে দিবে যে এই যুদ্ধে আমেরিকা জড়াবে কি না। আমেরিকান কনস্টিটিউশন কিন্তু সেটাই দাবি করে। কিন্তু এখনও তাকে বলা হচ্ছে কংগ্রেসে, এমনকি রিপাবলিকানরাও কংগ্রেস থেকে বলছে যে ইউ হ্যাভ টু গেট দ্য কনসেন্ট অফ দ্য কংগ্রেস। ট্রাম্প এর ধারে কাছেও যায় না, এর সম্পর্কে কিছুই বলে না, সে কংগ্রেসকে পুরো আইসোলেট করে রাখছে। এবং এটা কিন্তু সে বলেছে, এই যখন প্রথমবার ঘোষণা দেয় যে তোরা ইয়েটি সে ধ্বংস করে দিয়েছে, তখন বলছে দের ইজ মোর টু কাম, আরও আসবে, আরও আমরা আঘাত করব। সেটা সে নিশ্চয়ই বলতে চেয়েছে যে যদি ইরান কোনোভাবে পাল্টা আমেরিকান কোনো ঘাঁটিতে আঘাত করে, কিংবা ইসরায়েল বা নেতানিয়াহু যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্যক্তিগতভাবে প্রচণ্ড চাপ দেয় আবেগপ্রবণভাবে, তখন ট্রাম্প এগিয়ে আসবে তার প্রযুক্তিগত সামর্থ্য ব্যবহার করে ইরানের সমস্ত লঞ্চিং প্যাডগুলো ধ্বংস করে দিতে। এখন ধরে নেওয়া হচ্ছে যে 50% মাত্র লঞ্চিং প্যাড আছে। আমার ধারণা হচ্ছে এই যে দেখেন এখানে এই যুদ্ধটা এর বৈচিত্র্য হচ্ছে এখানে যে গভীর ক্ষত সৃষ্টি করা হয়েছে প্রত্যেকটা স্টেজে। রাশিয়ার সাথে যে আজকে দেখা করছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আমি ভদ্রলোককে দেখলাম, তার অভিব্যক্তিগুলো তিনি খুবই সুন্দরভাবে তুলে ধরে, সাধারণ ভাষায় এবং কার্যকরভাবে তিনি ইরানের গ্রিভান্সগুলো ইংরেজি ভাষায় খুব সুন্দর করে তুলে ধরেন, তার মধ্যে আড়ষ্টতা নেই। আমার ধারণা তিনি টার্কিতে গিয়েছেন, টার্কিতে এরদোগানের কিন্তু ভাষার তীক্ষ্ণতা বৃদ্ধি পাচ্ছে আগের চেয়ে। আগে চুপ করে থাকতেন, এই টার্কিশ ইরানের ফরেন মিনিস্টার যাওয়ার পর এরদোগান কিন্তু মুখ খুলতে শুরু করছে। এখন পুতিনের সাথে যদি দেখা করে এই ভদ্রলোক, আমার ধারণা রাশিয়ান জাতিও কিন্তু অনেক পুরনো জাতি, পুরনো মানে এই অর্থে যে প্রচণ্ড একটা ডিটারমিন জাতি, নাইলে এত বিশাল জায়গা তারা কি রক্ষা করতে পারে? পৃথিবীর শ্রেষ্ঠ তাদের ভূমি। আচ্ছা, পুতিন আমার মনে হয় এটা নিশ্চয়ই বিবেচনা করবে যে রাশিয়ার সবচেয়ে আওয়ার অফ নিড যখন ছিল ইউক্রেনের যুদ্ধে, তখন কিন্তু ইরান একেবারে নির্বিকারভাবে রাশিয়াকে সাহায্য করেছে। আপনি নিশ্চয়ই ড্রোনসগুলোর কথা মনে রয়েছে, আমরা শুধু ড্রোনসগুলোর কথাই জানি, কিন্তু এছাড়াও ইরান কিন্তু প্রচুর স্পেয়ার পার্টস তৈরি করে দিয়েছে। রাশিয়া যে এত তাড়াতাড়ি মিসাইল প্রোডাকশন বাড়াতে পেরেছে, সে তার পেছনে নর্থ কোরিয়া ছিল, আর ধরা হয় যে ইরান সত্যিকার অর্থে সহযোগিতা করেছে। এবং এই সাহায্যের মূল একটা কারণ ছিল যে ওই যে চেচিনদের নেতৃত্ব এবং মুসলমান রাশিয়ানসরা পুরাপুরি যুদ্ধে লিপ্ত ছিল। পুতিনের যদি কৃতজ্ঞতা বোধ থাকতে হয় কারো কাছে, সেটা হচ্ছে রাশিয়ান মুসলমান জাতিরা। এরা পুরোপুরি আপনার রাশিয়ার পক্ষে কাজ করেছে, তাদের প্রভাবে ইরানও কিন্তু পাশে দাঁড়িয়েছে। আজকে কৃতজ্ঞতা পরিশোধ করার সময় রাশিয়ার। এবং আমার মনে হয় যে রাশিয়ান জাতির ইতিহাস যদি আমরা দেখি, সেই বলশিভিক রেভলিউশন থেকে বিভিন্ন স্টেজে তারা কিন্তু প্রচণ্ড আবেগপ্রবণ জাতি। এই যে দেখেন কমিউনিজমটা ছেড়ে দিয়ে, কিন্তু ইউক্রেন যুদ্ধের যে অবস্থা, সেখানে রাশিয়ার আসলে ইরানকে সাহায্য করার মতন অবস্থা কি আছে? এটা পশ্চিমা বিশেষজ্ঞরা কিন্তু তাচ্ছিল্য করে। আমার ধারণা যে আছে। রাশিয়া এখন খুব বেশি ইউক্রেনকে আঘাত করতে হচ্ছে না, রাশিয়া মাঝে মাঝে ইউক্রেনকে আঘাত করে।
কিন্তু রাশিয়ার যে ওয়ার প্রোডাকশন প্রক্রিয়া, যেটা একটা ওয়ার্স্ট সময়টা পার করে তাদের ওয়ার প্রোডাকশন এখন প্রচণ্ড গতি অর্জন করেছে। রাশিয়ান জাতি কিন্তু তারা এই প্রয়োজনের সময় প্রচণ্ড জীবনদান করতে পারে, আবার প্রোডাকশানে 24 ঘন্টা কাজ করার মতো তাদের। আমার ধারণা যে রাশিয়া এই ভিজিটের পরে ব্যাপকভাবে হাইপারসনিক মিসাইলস দিবে। ইরান যদি একটা স্টেডি সাপ্লাই পায় রাশিয়ার কাছ থেকে, তাইলে, আর রাশিয়ার তো স্বার্থ আছে, রাশিয়া তো কোনোভাবেই চাইবে না যে ইসরায়েল এখানে ইরানকে ধ্বংস করে মধ্যপ্রাচ্যে যদি মনোপলি অফ পাওয়ার এস্টাবলিশ করে, তার মানে এটা তো আমেরিকার পাওয়ার। রাশিয়া কি চাইবে যে আমেরিকা তার চেয়ে বেশি চীন তো বলছে যে আমাদের আর্টারি হচ্ছে, রক্ত ধমনী হচ্ছে ইরানের ভিতর থেকে সৌদি আরবেরও কিন্তু ভবিষ্যৎ তেলের সাপ্লাই চীনে যাবে, তারা ইরানের ভিতর থেকে পাঠাবে। ইরানের যে গ্যাস ফিল্ডগুলো রয়েছে সমুদ্রে, সেখান থেকে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রেন লাইন বিল্ড আপ করে ফেলছে, এবং চাইনিজ প্লেনও আসতেছে। এই দুইটা শক্তি, রাশিয়া আর চায়না, দুটাই প্রাচীন সভ্যতা, দুটোই কিন্তু জাতিরাষ্ট্র হিসাবে অত্যন্ত সার্থক, ইন দ্য সেন্স যে তাদেরকে কেউ দখল করতে পারে নাই। এরা চাইবে স্বাধীন ইরানকে সবচেয়ে আস্তে কম শব্দ করবে। আমেরিকা তো সব কিছু প্রচার মাধ্যমে প্রচার করে। আমার ধারণা রাশিয়া চুপ। যেটা একবার আমি আমার সাবজেক্টে আমরা বলি যে আপনার জর্জ কেনান, যাকে বলা হয় পলিসি অফ কন্টেনমেন্টের ফাদার, হ্যাঁ, জর্জ কেনান তিনি প্রবক্তা এই স্নায়ুযুদ্ধের, যে রাশিয়াকে সারাউন্ড করতে হবে 1948 সালে। এই জর্জ কেনান এখনও মৃত্যুবরণ করেনি। জর্জ কেনান বারবার আমেরিকাকে সাবধান করছে যে রাশিয়াকে তোমরা ডোন্ট ট্রাই টু শো অফ ইয়োর পাওয়ার, তোমরা নীরবে রাশিয়াকে কন্টেইন করো। আজকে আমার ধারণা যে রাশিয়ার চীন মিলে নীরবে আমেরিকাকে প্রতিহত করবে, কোনোভাবেই ইউনিপোলারিটি তারা প্রশ্রয় দেবে না। ইরান এমন একটা জাতি যে মরতে প্রস্তুত, যুদ্ধ করতে প্রস্তুত, তাদের প্রচুর মেধা রয়েছে, তাদের নলেজ বেস, ইনোভেট করতে পারে। রাশিয়ার চীন যদি তাদেরকে ঠিকমতো, আমার তো মনে হয় যে এরকম সুযোগ ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেয়া, এরকম সুযোগ আর হয়তো যদি এখন না পারে আর কখনো পারবে না। জি, ধন্যবাদ।